পার্বত্যাঞ্চল ও কক্সবাজারে বন্যা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। চট্টগ্রামে দুর্গত এলাকা পরিদর্শন এনসিপি নেতারা। নাটোরে মা ও শিশু কেন্দ্রে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসকের অবহেলায় মারা যাওয়ার অভিযোগ। প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী। আগামীতে আরও বড়সড় হবে পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। কাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবং পরিচর্যা শেষে সুন্দরবনে ফিরল ফাঁদে আটকা পড়া বাঘ। বাঁচানো গেল না টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিকে। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পার্বত্যাঞ্চল এবং কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কমেনি মানুষের দুর্ভোগ। বান্দরবানে এখনও পানিবন্দী বাড়িঘর, সড়ক। একই চিত্র কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়ায়। খাগড়াছড়ি রাঙামাটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। ৫ দিন পর স্বাভাবিক হয়েছে কক্সবাজারের ট্রেন চলাচল। রাঙামাটির দুধপুকুরিয়া সুখবিলা এলাকা। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ভেঙেছে সড়ক। বন্ধ বান্দরবান রাঙামাটি মহাসড়কে যান চলাচল। তবে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। ৪৭টি আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই ফিরতে শুরু করেছেন বাড়িতে। বান্দরবান থেকে বালাগাতা যাতায়াত করবো, সেখানেও হাঁটু সমান, কোমরের সমান পানি হয়ে গেছে। আমাদের যে বিএমএসসি ছাত্রী নিবাস আছে, ওখানেও প্রায় নিচে ফ্লোরটা একেবারে ডুবে গেছে। এখন আমরা তো অসহায়, আমরা কোথায় যাব? ঘর বাড়ি তো আমাদের এখন কিছু হচ্ছে না। এ চিত্র বান্দরবানের। যেদিকে চোখ যায় বন্যার পানি। বন্যার খানিকটা উন্নতি হলেও ডুবে আছে ঘরবাড়ি, সড়ক। প্লাবিত রয়েছে ৭ উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী ৬,০০০-এর বেশি মানুষ আছেন আশ্রয়কেন্দ্রে। বিপদ সীমার উপরে আছে সাঙ্গুর পানি। মানুষ দুর্ভিক্ষ বেশি হয়ে গেছে, কারণ কাজকর্ম নেই। আজকে ১০-১২ দিন ধরে আমাদের পানি বন্দি। কেউ পানি বান্ধি, কেউ ঘর ডুবে গেছে, কেউ চলাচল করতে পারতেছে না। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে। রোগে আক্রান্ত হয়েছে, যে কলেরা, আমসয়, টাইফয়েড, পানিজনিত রোগে। এখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মাল পত্র সব নষ্ট হয়ে যেতেছে, বাজার বসতে হচ্ছে, আমরা অনেক কষ্ট আছি, খেতে পারতে আছি না। পানি নামতে শুরু করেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকেও। সাজেকের সাথে যান চলাচল শুরু হয়েছে। তবে দীঘিনালার মেরুন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার রয়েছে পানিবন্দী। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। পানিবন্দী ২ লক্ষাধিক মানুষ। তবে সদর ও রামুতে পানি নেমে গেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। এখন পানি দেখা যাচ্ছে প্রচুর বাড়ি গিয়ে, আগে কিন্তু পানি আর এখন গিয়ে এখন কিন্তু বেশি বাড়ি গিয়ে আর কি। আর বন্যা পানি বেশি ক্ষুধা নষ্ট হয়ে গিয়ে, জিনিসপাতি নষ্ট হয়ে গিয়ে, মাছ টাছ গিয়ে, তার মানুষ কষ্ট। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। ত্রাণ, তাদের খাবার দাবার 10 দিন লাগে, 3 মাস লাগে, 3 বার। আর ওই তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য টিন এগুলি দিব। এদিকে 5 দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। হাসিবুর রহমান, স্টার নিউজ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সহকর্মী নিবিড় সাহা, কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব এবং সুনামগঞ্জ থেকে আছেন আমাদের আরেক সহকর্মী আমির মাহবুব। আমরা প্রথমেই বান্দরবানে যেতে চাই নিবিড় সাহার কাছে। নিবিড়, বান্দরবানের 7টি উপজেলার মানুষ এখন পানিবন্দী, 6,000-এর বেশি মানুষ পানিবন্দী আছে। এছাড়া আর কি কি তথ্য আছে আপনার কাছে? দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন আমাদের। আরিফ, এখন আমি আছি বান্দরবান সদর উপজেলার রেইসা গোয়ালিয়া সড়কে, এবং এই যে এই এলাকার যে পুরাতন বিগফিল্ড এলাকায়,
এলাকার চিত্র যদি একটু আপনাকে দেখাই, যে এই যে আমি এখন একটি পাকা সড়কের উপর দাঁড়িয়ে আছি। যদিও এখন বন্যার পানি কিন্তু এই সড়কটির ওপর উঠে গেছে এবং আমি যে প্রান্তে আছি এই প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু আসলে দুঃখীপাড়া, রোয়াজাপাড়া, রত্নপুর সহ আরও 5টি গ্রাম রয়েছে। অর্থাৎ এই যে 5টি গ্রামের যে যোগাযোগের একমাত্র পথ এই রাস্তাটি, এটি কিন্তু এখন প্রায় কোমর সমান পানিতে ডুবে আছে। অর্থাৎ যাতায়াত ব্যবস্থা কিন্তু এক প্রকার বলা যায় যে ভেঙে পড়েছে সদর উপজেলার সাথে এই কয়েকটি গ্রামের। এবং জানিয়ে রাখি যে দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি কিছুটা এখনো ঝিরিঝিরি। এর আগে আমরা দেখেছি যে সকাল 11টার পর থেকে আবারও কিন্তু মুষলধারে প্রায় 2:30 থেকে 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এবং পুরো বান্দরবনের কথা যদি বলতে চাই, যে এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং গতকাল যে পরিমাণ বন্যার পানি আমরা লক্ষ্য করেছি, আজকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই পানি কিছুটা কমে যায়। তবে স্থানীয় এবং বানভাসীদের সাথে আমি কথা বলেছি সকাল থেকে বিভিন্ন এলাকায়, তারা কিন্তু বেশ কিছু সমস্যার কথা বলেছে। তারা কিন্তু বলেছে যে এই যে বিশুদ্ধ পানির কিংবা সুপেয় পানির যে সংকট, সেই সংকটের মধ্যে কিন্তু তারা রয়েছেন। পাশাপাশি যারা এই যে বানের জলের ভেতরে দিয়ে যারা চলাচল করছেন, তাদের কিন্তু আসলে বিভিন্ন পানিবাহিত রোগের সম্মুখীন তারা হচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আসলে আজকে তেমন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বানের পানি কিছুটা কমলেও কিন্তু এখনো দুর্ভোগ শেষ হয়নি এই বান্দরবনবাসীর। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। আরিফ, ধন্যবাদ নিবিড়। আমরা একটু কক্সবাজারে যাব। মুহিব, 5 দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কক্সবাজারে। এছাড়া রামু এবং সদরে পানি কমে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে চকরিয়া এবং পেকুয়ায় বন্যার দুর্ভোগ এখনো মানুষের। সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আরিফ, আমি এই মুহূর্তে আছি চকরিয়ায়। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন পানি নেমে যাচ্ছে এবং বৃষ্টি থামায় এই এলাকার মানুষজন কিন্তু বের হতে শুরু করেছেন। যারা অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, আবার অনেকে নিরাপদ স্থানে সরে গিয়েছিলেন। আমি হয়তো আপনাকে একটু দেখাতে চাই, এই এলাকাটিতে পানি কমতে শুরু করেছে এবং মানুষ নৌকা যুগের পাশাপাশি পায়ে হেঁটে যে সমস্ত সড়ক আসলে তলিয়ে গিয়েছিল সেখান থেকে মানুষ বাড়িঘরে বের হচ্ছে। আবার অনেকেই আসলে যে সমস্ত এলাকায় পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষ, সেখানকার মানুষজনকে তারা ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সহায়তা করার জন্য যাচ্ছে। জেলা প্রশাসক যে তথ্য জানিয়েছেন, 2 লক্ষাধিক মানুষ সকাল থেকে পানিবন্দী অবস্থায় ছিল। তাদেরকে শুকনো খাবারের পাশাপাশি অন্যান্য যেই সহযোগিতা সেটা তারা দেওয়ার চেষ্টা করেছেন এবং জেলা পুলিশের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরীর মানুষের। বিশেষ করে যে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবন্দী অবস্থায় মানুষ ছিলেন, তাদেরকে উদ্ধার করে নিরাপদে অন্য জায়গায় স্থানান্তরের কথা আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে পানি নামছে এবং যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে এখানকার পানি নেমে যাওয়ার কথাই আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু আসলে এখানকার মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তবে কিছু কিছু মানুষ রয়েছে যারা আসলে যাদের বাড়িঘর পুরোপুরি তলিয়ে ছিল, তাদের আসবাবপত্র থেকে শুরু করে ওই বাড়িঘরের আসলে সবকিছু তছনছ হয়ে গেছে, সেই তথ্য আমাদেরকে তারা জানিয়েছিলেন। এবং আমরা দেখেছি পেকুয়া এবং উজানটিয়া সহ বিভিন্ন এলাকায় মাতামুহুরীর 7টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। কিছুক্ষণ আগেও আমরা পেকুয়ায় ছিলাম, সেখানকার যে শিলখালী ইউনিয়ন রয়েছে সেখানকারও প্রায় 10,000-এর বেশি পরিবার পানিবন্দী অবস্থায় এখনো রয়েছে। তাদের থাকার যেমন জায়গা নেই, তেমনি হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু সংকট সেখানে রয়েছে। চকরিয়ার বড়ইতলি বা পহরছান্দা এলাকা, যেই এলাকাগুলো গেল কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় ছিল, সেখানকার মানুষের মধ্যে আসলে হাহাকার উঠেছে। তাদের বসত বাড়ির সবকিছু তলিয়ে যাওয়ায় তছনছ অবস্থায় রয়েছে। একেবারে খাবার বা পানির সংকটের জন্য যেভাবে আসলে তাদের মধ্যে হাহাকার চলছে, তেমনি হচ্ছে পানি নেমে যাওয়ার পরে যেই বিভীষিকা তারা দেখছেন, তাদের সেই চিরচেনা ঘরবাড়ি আসলে আগের মতো নেই। আরিফ, এই ছিল পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ মুহিব। এবার একটু সুনামগঞ্জে যেতে চাই। আপনি জানাবেন
জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত রয়েছে। উজানের ঢল এখন অব্যাহত আছে কিনা এবং মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। আরিফ, দেখুন, আমি যদি বলি যে গতকালকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যে কুশিয়ারা নদী আছে, সেই কুশিয়ারা নদীর পানির চাপে আসলে একটি সড়ক ভেঙে প্রায় 10টি গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পুরো সড়কটি একদম ভেঙে গেছে। পানির চাপে ভেঙে যাওয়ার ফলে কিন্তু ওখানকার বাসিন্দা যারা আছেন তারা দুর্ভোগে পড়েছেন। যান চলাচল একদম পুরোপুরি বন্ধ রয়েছে। আর আপনাকে যদি জানাই যে উজানের ঢলে এই মুহূর্তে সুনামগঞ্জে বৃষ্টিপাত না থাকলেও ধারণা করা হচ্ছে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে, কারণ সকাল থেকে কিন্তু ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বলি যে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন সুনামগঞ্জের ইমদাদুল হক, তিনি যেটি জানিয়েছেন যে সুনামগঞ্জের চাথক উপজেলার যে খাসিয়ামারা নদীটি রয়েছে সেই নদীর পানি ডেঞ্জার লেভেলে আছে, অর্থাৎ বিপদসীমার 0 লেভেল দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এই মুহূর্তে। একই সাথে সুরমা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি হচ্ছে 16 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত। এবং সুনামগঞ্জে তেমন বৃষ্টিপাত না থাকলেও ধারণা করা হচ্ছে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের সুরমা নদী সহ অন্যান্য যে নদীগুলো আছে সবগুলো নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু সুনামগঞ্জে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো নতুন করে প্লাবিত হওয়ার একটি সংখ্যা তৈরি হচ্ছে। আর এই প্লাবিত হওয়ার সাথে সাথেই বলা চলে যে আসলে সুরমা নদীর পানি যদি বিপদসীমা অতিক্রম করে তখনই সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হবে। তবে কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো কুশিয়ারার পানি সরাসরি হবিগঞ্জ হয়ে দিয়ে প্রবাহিত হয় গিয়ে, আর সুরমার যে পানিটা আছে সেই সুরমা নদীর পানি সরাসরি সুনামগঞ্জের যে সকল হাওর আছে সেই হাওরে গিয়ে পানির চাপটা পড়ে। একই সাথে জাদুকাটা, রক্তি, বৌলাই এবং পাটলাই নদীতে পানি বৃদ্ধি পেলে সাথে সাথে হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পাবে। তবে হাওরগুলো এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে। যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে সেটি অব্যাহত থাকলে ধারণা করা হচ্ছে সুনামগঞ্জে খুব দ্রুতই স্বল্পমেয়াদী বন্যার মুখোমুখি হতে পারে, এমনটি আশঙ্কা প্রকাশ করছে পানি উন্নয়ন বোর্ড। আরিফ, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আমির। চট্টগ্রামের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও বন্যা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনোয়ারা সহ চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জরুরি খাদ্য সামগ্রী এবং ত্রাণ তুলে দেন পানিবন্দী মানুষের হাতে। এদিকে চট্টগ্রামের বন্যার পানি কিছুটা কমলেও কমেনি মানুষের দুর্ভোগ। পানিবন্দী কয়েক হাজার পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এখনও পানির নিচে চট্টগ্রামের বহু এলাকা। গত 2 দিনে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি বানভাসী মানুষের কষ্ট, বরং পানি নামার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে দুর্ভোগের চিত্র। সরকারি বেসরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলছেন স্থানীয়রা। যে খাবার আসতেছে এগুলা প্রয়োজনীয় মানুষ পাচ্ছে না। মনে করো যে বাড়িঘর ভেঙে গেছে ওরাও পাচ্ছে না। বিদ্যুতের বিস্তীর্ণ এবং বিদ্যুৎ নাই এবং কষ্ট হইতেছে অনেক মানুষের, অনেক কষ্ট। ছেলেবেলা রয়েছে, আমি পালন শুয়ে থাকছি, রান্না ভাত খেতে পারছি না, অনেক কষ্ট হয়েছে। আমরা না খাই আছি 7 দিন, অনেক কষ্ট করছি। বাচ্চা অসুস্থ, কিছু করতে পারতেছি না। এমন চরম সংকটের মাঝেই আজ দুপুরে চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুর্গত মানুষের হাতে তুলে দেন জরুরি খাদ্য সামগ্রী এবং ত্রাণ। এ সময় বর্তমান সরকারের স্থানীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দীর্ঘ 5-7 দিন ধরে এখানে কয়েকশো পরিবার এখানে পানিবন্দী আছে এবং স্থানীয় এমপি বলেন, স্থানীয় সরকার প্রশাসন কেউ আসে না। আসছে এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের 1 টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। সামর্থ্য অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। তার দলের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসন কাজ করতেছে না। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে বৈরী আবহাওয়ায় সাতক্ষীরার বেড়িবাঁধের অন্তত 40টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। একই চিত্র ফেনীর মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধেও। আশ্রয় হারানোর শঙ্কায় তীরবর্তী মানুষেরা। তাই দুর্যোগের আগেই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।
একপাশে ফুঁসে ওঠা নদী, অন্য পাশে হাজারো মানুষের বসতি। কয়েকদিনের টানা বৃষ্টিতে এমনই উত্তাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী। টানা ভারী বৃষ্টিতে উপজেলার মাদ্রা এলাকার বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের আশঙ্কা, আবারও ভারী বৃষ্টি বা জোয়ার এলেই তলিয়ে যাবে গ্রামের পর গ্রাম। এই ভাঙনকুল যদি ইতিমধ্যে আমরা রক্ষা করতে না পারি, সেক্ষেত্রে আমাদের এই ৩ নম্বর বুদাটা ইউনিয়নের সমস্ত এলাকাটা প্লাবিত হয়ে যাবে। আমাদের তো অল্প একটুখানি জায়গা আছে, আর আমাদের তো ভিতরে কোনো জায়গা নেই, আমরা থাকারও জায়গা নেই। আর নদীটা যদি ভেঙে যায় আমরা কোথায় যাব, যাবার জায়গা নাই। আশাশুনি ও শ্যামনগর সহ বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থানে দেখা দিয়েছে ভাঙন ও ধসের আশঙ্কা। নতুন করে ভাঙছে সদর উপজেলার হারুদ্দাহ সীমান্ত। চাষি জমি, আমরা যে কৃষক, আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা পদক্ষেপ না নিলে আমাদের অনেক সমস্যা। এই সাইডে বালি কাটার ফলে নদীটা ভাঙনের পুলি পড়ে, আর আমাদের স্থায়ী কোনো বার্তা সেইভাবে সরকার আসে না, চেয়ারম্যান মেম্বারও সেইভাবে পারে না। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি সংস্কার চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আসলে বর্ষা মৌসুমে আমাদের যে সাতক্ষীরার যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সেগুলো মেরামত করতে সক্ষম হবে। এদিকে নদীর তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে আছে ফেনীর ফুলগাজীর দক্ষিণ বড়িয়া গ্রামের মোহরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। পরশুরাম ও ছাগলনাইয়ারও বিভিন্ন স্থানের বাঁধ পড়ছে ভাঙনের কবলে। এতে শঙ্কায় নদী তীরবর্তী মানুষেরা। প্রতি বছরে শুনি এক নেকে ফাঁস হয়, এই অমুক নেকে ফাঁস হয়, কিন্তু আসলে কাজের কাজ আমরা এখনো কোনো দৃশ্যমান কোনো কাজ দেখতেছি না। মুড়ি নদীটা খনন করে বা সুন্দর করে বাঁধ নির্মাণ করে সুষ্ঠু পরিবেশ নির্মাণ করার, অর্থাৎ সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করলে আমার মনে হয় ভালো হয়। বন্যা ঝুঁকি কমাতে মোহরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কথা জানালেন পাউবোর কর্মকর্তা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে সবগুলো কম্পোনেন্ট যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে প্রায় 14,209 কোটি টাকার সম্পদ সুরক্ষিত হবে আর কি। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে 1,542 কোটি 16 লাখ টাকা। রিজভী হাবিব, স্টার নিউজ। নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের হাতে লাঞ্ছিত হয়েছেন চিকিৎসা কেন্দ্রের সহকারী পরিচালক। শিশুটির স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের গাফলতির কারণেই হয়েছে এই মৃত্যু। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জীবন বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা মানুষটির নাম মোহাম্মদ শাহাবুজ্জামান, যিনি নাটোর পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক। আর এই হামলা ও হাতাহাতির নেপথ্যে রয়েছে পরিবার পরিকল্পনার অধীনে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাধীন এক নবজাতকের মৃত্যু। সকাল 9টায় জন্ম নেয়া শিশুটির অসুস্থতা স্পষ্ট হলে কার্যকর ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মারা যায় আগদিঘা গ্রামের বাবু ও রুমি দম্পতির ছেলে সন্তান। সেই ক্ষোভে কেন্দ্রটির উপর ভাঙচুর চালান ক্ষুব্ধ স্বজনরা। সময় জ্বর আইছে, 9টার সময় আইছে, ডেলিভারি হইল, পয়সা অক্সিজেন দিয়ে বাচ্চা সদর হাসপাতালে পাঠাচ্ছে, অক্সিজেন ছাড়া সদর হাসপাতালে পাঠা দিতে যাইতে যেতে বাচ্চা নাই। তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উল্টো তোপের মুখে পড়তে হয় সহকারী পরিচালক শাহাবুজ্জামানকে। আমি ডিডি স্যারের অর্ডারে আমি ডিসি অফিসে মিটিং শেষ করে ডিডি স্যার অফিসে গেলেন। অফিসে যাওয়ার পরে আমাকে বললেন যে এরকম একটা ঘটনা হয়েছে, তো আপনি ওখানে যান, যে শুনেন যে কি হয়েছে ঘটনা। আপনি কি শুনলেন এখানে আসার পর? আমি এখানে আসলাম, এসে তো আমি ঘটনাগুলো আমাদের কাছ থেকে শুনতেছি। এর ভেতরে দেখলাম যে লোকজন খুব উত্তেজিত হয়ে আছে। শিশুর মৃত্যুর খবর ছড়ালে মা ও শিশু কেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন স্বজনরা। দায়িত্বে অবহেলায় চিকিৎসক ও নার্সদের বিচার দাবি করেন তারা। সদরে নিয়ে যাইতে অক্সিজেন দিতে নিয়ে গেছে, ওইখানে নিয়ে সামনে নিছে, বলেছে যে ডাক্তারে এটা তো মৃত ছাওয়াল দিয়েছে। আপনার বাচ্চা তো মারা গেছে, আপনারা অক্সিজেন ছাড়া বাচ্চা এখানে নিয়ে আসছেন কেন? আপনারা দূরেও যায় পদক্ষেপ নেন। এখানে এসে যখন বলা হয়েছে তখন এরা আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির পরিচালকের। অবশ্যই সেন্সিটিভ ইস্যুটা বলতে পারেন, অবশ্যই তদন্ত হবে, যেটা তদন্তে আসবে সেটাই করা হবে। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। আর নবজাতক মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 2025 সালের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৯,246 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। তিনি জানান,
ভবিষ্যতে আরও বড় পরিসরে পরীক্ষার আয়োজন এবং বৃত্তি সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে নতুন পাঠ্যবইয়ের মান উন্নয়ন, শিক্ষাঙ্গনে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় 2,56,117 জন শিক্ষার্থী। কিন্তু প্রায় 35% শিক্ষার্থী নিবন্ধন করার পরেও পরীক্ষায় অংশই নেয়নি। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৭৯,২46 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। সবচেয়ে বেশি উপস্থিত ছিল ঠাকুরগাঁ জেলায়। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, আগামীতে আরও বড় পরিসরে বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সেটা নিশ্চিত করার পাশাপাশি বৃত্তির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনে এই বৃত্তিকে আমরা অলমোস্ট ডাবল আমরা খরচ করছি এবং আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্টও বাড়িয়ে দেব। টাকা বাড়ানো হয়েছে, হ্যাঁ টাকা বাড়ানো হয়েছে, অলমোস্ট ডাবল আমরা করেছি। 300-কে 600 করেছি, 200-কে 450 করেছি। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মান নিশ্চিত করা হবে। আমাদের প্ল্যান রয়েছে 2028-এ আমরা পার্টিকুলারলি যে সমস্ত কারিকুলামগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আফটার দিস সেশন, অর্থাৎ জুলাইয়ের ভিতরে আমাদের এই এক্সপার্টিস্ট যারা রয়েছেন তাদের এই বছরের বইয়ের কাজ শেষ হয়ে যাবে এবং ইমিডিয়েটলি আগস্ট 1 থেকে আমরা নেক্সট 2028-এর বইয়ের কাজে আমরা হাত দেব। মন্ত্রী আরও জানান, খেলাধুলা, সংস্কৃতি এবং লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ের কার্যক্রম কার্যকরভাবে শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উই অল কমিটেড, আমরা সকলে মিলে এই কাজগুলি করব। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। সরকার প্রধান দায়িত্ব হিসেবে গ্রহণের পর কাল প্রথমবারের মতো বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন নগর ভবনের কর্মীরা। সড়ক সংস্কার থেকে শুরু করে ড্রেন পরিষ্কার সবকিছুই করা হচ্ছে সুনিপুণভাবে। সরকার প্রধানের চোখে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন শহর তুলে ধরতেই দিনরাত চলছে এই কর্মযজ্ঞ। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা শহর একটা দেখাতে পারি, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই হিসেবে আমাদের যে খাল খনন, যেগুলো পরিষ্কার করা, ঘাস ময়লা টয়লা পরিষ্কার করা, এই কাজগুলো চলছে। রাস্তাঘাটে যেখানে কাদা টাদা জমে আছে সেখানে বালি ফেলে এই জায়গাগুলো আমরা মানে যেন ময়লা বা দেখতে যেন আপত্তিকর কোনো কিছু না লাগে। আগামীকাল বরিশালে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকালে তিনি পৌঁছাবেন বরিশালের গৌরনদী উপজেলায়। সেখানে বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুরে বরিশাল নগরের 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দলের চেয়ারম্যান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালেই প্রথম আসছেন, আমরা তার আগমনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের এই তাৎপর্যপূর্ণ সফরকে ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন বরিশালবাসী। বরিশাল বিভাগ সবচেয়ে বেশি আসন দিয়েছে, তার কারণে আমাদের দাবি তো থাকবেই। সেখানে আমরা আশা করব যে আমরা যে দাবিগুলো করব সেই দাবিগুলো তিনি অবশ্যই গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিয়েছি 6 আসনে 6 আসন, বরিশালে 21 আসন থেকে 18 আসন আমরা দিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে যে দাবিটা থাকবে, এটা নিশ্চয়ই তিনি সদাই বিবেচনা করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আপনারা জানেন এসএসএফ, পিজিআর তারাও থাকবেন। তারাই মূলত ইনার কর্ডন এবং মিডল কর্ডনে থাকে, আমরা আউটার কর্ডনগুলো কাজ করি তাদের সাথে সমন্বয় করে এবং এসএসএফের দেওয়া সমস্ত নির্দেশনা, পরামর্শ সব কিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি দলীয় প্রধান হিসেবে বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল।
দর্শক, প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, প্রধানমন্ত্রীর বরণের প্রস্তুতি কেমন বরিশালবাসীর একই সঙ্গে জানাবেন। দীর্ঘদিন ধরে বরিশালে রেল লাইনের দাবি ছিল স্থানীয়দের। সরকার প্রধানের এই সফর ঘিরে সেই বিষয়ে কোনো সুখকর বার্তা আসতে পারে কিনা, আপনার কাছে কী তথ্য আছে? আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি যদি জানাই যে আমাদের সাথে কথা হয়েছে বিএনপির সর্বস্তরের নেতা, এখানকার মহানগর, জেলা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সদস্য যারা রয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র রেল লাইন নন, এর সাথে আরও বেশ কিছু সম্পৃক্ত রয়েছে, যেমন ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন, বরিশাল ভোলা সেতু, ভোলার গ্যাস বরিশালে নিয়ে আসে এবং কুয়াকাটা বিশেষ করে এই পর্যটন এলাকাটির আলাদাভাবে উন্নয়নের জন্য যদি মেগা প্রকল্প, এই বিষয়টিও কিন্তু কালকে আলোচনায় আসবে এবং এটি নিয়ে প্রধানমন্ত্রী ভালো কিছু ঘোষণা দিবেন এমন কিন্তু প্রত্যাশা করছেন। প্রস্তুতির তথ্য হচ্ছে এখন পর্যন্ত তাকে বরণ করার জন্য, যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম সফরে আসছেন বরিশাল, এর আগে তিনি 4 ফেব্রুয়ারি এসেছিলেন, তখন কিন্তু বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল বেলস পার্কে জনসভায় ভাষণ দিয়েছিলেন। তার 5 মাস পরেই কিন্তু তিনি ইতিমধ্যে আসছেন বরিশালে। ফলে দক্ষিণাঞ্চলে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা চলছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর রোডে সোহেল চত্বর এলাকায়। কিছুক্ষণ আগে এখান থেকে একটি মিছিল প্রধানমন্ত্রীকে বরণ করতে এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল বেরিয়ে গেছে। শুধুমাত্র এই সময় মিছিল না, আজকে কিন্তু সকাল 10টা থেকেই দফায় দফায় অর্থাৎ জেলা, ছাত্রদল, মহানগর, মহিলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কিন্তু মিছিল করেছেন। ফলে এই নগরীটি একটি মিছিলের নগরীতে পরিণত হয়েছে। যেহেতু সরকারিভাবে নির্দেশনা রয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু কোনো ব্যানার ফেস্টুন নেই, তার নির্দেশনা অনুসারেই কিন্তু এটি নেই। তবে বরিশালে যে 3টি স্থানে তারা অবস্থান করার কথা, এর মধ্যে প্রথমত বরিশালের 1 নং আসন অর্থাৎ গৌর নদীতে আগামীকালকে সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন বাটাজোরে। সেখান থেকে দুপুরে বরিশাল নগরীর 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় সেখানেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর কিন্তু বিএনপির জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একটি ইনডোর কর্মসূচি রয়েছে, সেটি জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে বিএনপির সাথে এই দলের সর্বোচ্চ নেতা কথা বলবেন এবং এই অঞ্চলে বিএনপির কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা দিবেন। এবং এই ক্ষেত্রটিতে অর্থাৎ এই শিল্পকলা একাডেমিতেই কথা বলার সময়ে কিন্তু নেতৃবৃন্দ যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে দক্ষিণাঞ্চলের যে মেগা প্রজেক্টগুলো সেগুলোর বিষয়ে তারা দাবি উত্থাপন করবেন এবং তারা প্রত্যাশা করছেন, যেহেতু বরিশাল বিভাগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি, এই সফরের মধ্য থেকে তারেক রহমান এই অঞ্চলের মানুষের আশা পূরণ করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা। সব দিক থেকে বরিশাল এবং দক্ষিণ অঞ্চলের মানুষ প্রস্তুত দেশের প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের আরও খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের নয়াবাড়িতে। 3 দিনের শোক জানিয়েছে জেলা বিএনপি। আয়োজন করা হয় গায়েবানা জানাজার। তেঁতুলিয়ার নয়বাড়ি গ্রাম, এই বাড়িতে জন্ম বেড়ে ওঠা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের। তার প্রস্থানে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জমির উদ্দিনের মৃত্যুর খবর জানার পর থেকেই নয়াবাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী। শোকস্তব্ধ সবাই। স্পিকার স্যার আমাদের তেঁতুলিয়ার উন্নয়নের গর্ব। এখানে ছিল না রাস্তাঘাট, সব কিছুই উনি করছে। আমরা ছিল, আসে দেখতে পারলো না, এখন আমাদের এই দুঃখ। উনি নিজেও বলে গিয়েছিলেন যে আমার যেন আমার মায়ের এবং বাবার পাশে যেন ওনার যেন কবরটা যেন হয় এখানে, ওনারা উনি নসিহত করে গেছে। বৈরী আবহাওয়ার কারণে নয়াবাড়িতে নেওয়া হবে না জমির উদ্দিনের মরদেহ। তবে তার মৃত্যুতে 3 দিনের শোক জানিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি। আয়োজন করা হয় গায়েবানা জানাজার। এই কষ্ট, এই শোক প্রকাশ করার ভাষা আমাদের মধ্যে নেই। এরকম একজন মানুষ যার সারাটা জীবন
দল মত ধর্ম বর্ণ বিচার করেন নেই। মানুষের কিভাবে কল্যাণ করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়, সারাটা জীবন উনি এই কাজগুলো করেছেন। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার ভোরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নীলফামারীর ডোমারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ নিহত হয়েছেন 4 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বিকেলে ডোমার জলঢাকা সড়কের মোটুকপুর নদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে ভ্যান চালক সহ একই পরিবারের 3 যাত্রী নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত সবাই ডোমারের নাদিয়াপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন প্রতিমা রানী, তার 2 শিশু সন্তান পিতোষ ও যাদব। নিহত অপরজন ভ্যান চালক পরিমল বর্মন। কয়েকজন তরুণের সন্দেহজনক উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, খুলনা যশোরের মতো সীমান্ত অঞ্চলে এমন কাজ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আর বিষয়টি নিয়ে হতবাক অভিযুক্ত তরুণদের পরিবার। মার্শাল আর্টের মতো আত্মরক্ষার কৌশল শেখানো প্রতিষ্ঠানে সন্দেহজনক উগ্রবাদের বীজ। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি থেকে আটক হন 6 তরুণ। মেলে উগ্রবাদীর নানা কর্মকাণ্ডের তথ্য। ন্যাশনাল স্কুল অব বুত্থান মার্শাল আর্টের খুলনা শাখার প্রশিক্ষক হিসেবে কাজ করতেন শাহ আমানত সাবির। পরে ফাতাহ কমব্যাট সিস্টেম FCS নামে নিজেই স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা তাদের প্রশিক্ষণের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পাওয়া যায় IS আল কায়েদার গানের মতো সুর। অভিযোগ ওঠে ওগ্রবাদী সংগঠনের মতো পোশাক পরিধান ও মগজ ধোলাইয়ের। আমাদের থেকে একটু ভিন্ন মনে হতো। কারাতে যেগুলো আমরা করি আর কি বেসিক, ওর থেকে একটু ভিন্ন আর কি। ওদের কার্যকলাপটাই ছিল একটু সন্দেহযুক্ত, যার কারণে আমার কাছে কেউ এসে পরামর্শ চাইলে আমি সেখানে ভর্তি হতে মানা করতাম। আমি বললাম, আমার কাছে ভর্তি না হলেও আপনি অন্য কোথাও ভর্তি হন, কিন্তু এর কাছে ভর্তি হবেন না। অভিযোগ আছে, সংগঠনটির খরচ চালাতে যশোরে ইজি বাইক ছিনতাই করেন সাবির ও সহযোগীরা। বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশের পর সাবিরের এমন পরিবর্তন নিয়ে হতবাক তার পরিবার। একই অবস্থা সাবিরের সহযোগী তাহসিনের পরিবারও। খেলাধুলা যেহেতু এটা ভালো একটা বিষয়, মার্শাল আর্ট তো আমি জানি খুবই সুন্দর, সেটা তো ইদানিং আমরা শুনছি, এখন দেখছি যে এটা উগ্রবাদী বলছে এরা। এই শরীর চর্চা করার জন্যই সম্ভবত ফাতা কমব্যাট সিস্টেমে যুক্ত হয়েছিল, কিন্তু এই সংগঠনটা আড়ালে কি কর্মকাণ্ড পরিচালনা করতে এটা তো আমাদের জানা ছিল না। তারা তো তাদের কার্যক্রম হয়তো কোনো না কোনো প্রোগ্রামের আড়ালে করে যাচ্ছে সারা বাংলাদেশে। যশোরে ওইভাবে যে কোথাও কোনো কার্যক্রম আছে বলে আমাদের জানা নেই। এখানে তো করার সুযোগই নেই। করলে আমরা এই ধরনের তথ্য পেলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। সীমান্ত অঞ্চল হওয়ায় সন্দেহজনক এমন উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন যশোরের সচেতন নাগরিকরা। এটা দেশ বিরোধী, এটা সমাজ বিরোধী, এটা ইসলাম বিরোধী। ইসলামও সাপোর্ট করে না, দেশও সাপোর্ট করে না। তারা নিয়মিত বিরতিতে বিএল কলেজ এবং যশোর পৌর পার্কে তারা বিভিন্ন সময় এই ট্রেনিং আয়োজন করে। আমার মনে হয় যে বিভিন্ন সেক্টরে এরা বিভিন্নভাবেই কর্মরত আছে। এই ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাদের পরে দায়িত্ব আছে, যেসব বাহিনী আছে তাদের। এদিকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তালেবানদের মতো কালেমা খচিত সাদা পতাকা ওড়ানো নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। পরিচর্যা শেষে সুন্দরবনে ছাড়া হলো শিকারীদের ফাঁদে আটকা পড়া বাঘ। দুপুরে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জে অবমুক্ত করা হয়েছে এই বাঘটিকে। গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য রাখা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। এছাড়া বান্দরবানে যে কক্সবাজার টেকনাফে যে পাহাড় থেকে আটকা পড়েছিল হাতিটি, সেই হাতিটিকে আর বাঁচানো যায়নি। 6 মাসের পরিচর্যা শেষে অবশেষে নিজের বাসস্থানে ফিরল বাঘ। সুন্দরবনে শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পড়েছিল বাঘটি। উদ্ধার করে বন বিভাগ। তারপর খুলনায় পুনর্বাসন কেন্দ্রে চলে পরিচর্যা।
রোববার নেওয়া হয় চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে। পরে সেখানে অবমুক্ত করা হয় বাঘিনীটিকে। বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এরকম সুন্দরবন থেকে উদ্ধারকৃত বাঘ, যেটাকে আবার চিকিৎসা শেষে, সেবা শুশ্রূষা শেষে এটাকে সুস্থ করে আমরা এটাকে বনে অবমুক্ত করতে পারছি। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে ইকো ট্যুরিজম এলাকায় স্থাপন করা হয়েছে 20টি বিশেষ ক্যামেরা। সুন্দরবনের 90 বর্গ কিলোমিটার এলাকাতে আমরা ক্যামেরা ট্র্যাপিং করেছি। ইতিমধ্যে আমরা 10 এবং 11 জুলাই আমরা 20টি পয়েন্টে ক্যামেরা বসিয়েছি। এদিকে শনিবার টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হয় বন্য হাতি। চিকিৎসা সেবায় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী, তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি প্রাণীটিকে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। এই ছিল স্টার বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে মিথিলা আঞ্জুমের কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, সাথে আছি আমি মিথিলা আঞ্জুম। বান্দরবানে বন্যার পানি কিছুটা কমেছে, তবে আবারও বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে। রাস্তাঘাট এবং নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও গলা সমান, আবার কোথাও হাঁটু সমান পানি। এদিকে বন্যা দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। গতকাল থেকে আজকে বন্যার পানি কিছুটা কমলেও বান্দরবনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেসব এলাকা আগে থেকেই প্লাবিত হয়েছিল সেসব এলাকায় পানি কিন্তু খানিকটা কমেছে গতকালকের তুলনায়। এবং গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়নি, টানা বর্ষণ হয়নি, যার কারণে কিন্তু আসলে এই পানিটি কমলেও কিন্তু আজকে সকাল 11:30টার পর থেকে আমরা দেখেছি যে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আবারও একটি শঙ্কার জন্ম দিয়েছে, যেটি আবারও কিন্তু আসলে এই যে বন্যার পানি কিংবা যেসব এলাকা পানিতে তলিয়ে আছে সেসব এলাকায় কিন্তু আবারও পানি বাড়ার একটি শঙ্কায় আছেন বন্যার্তরা। অবস্থা এখন মোটামুটি একটু পানির সংখ্যা কমছে, কিন্তু মানুষ দুর্ভিক্ষ বেশি হয়ে গেছে। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে, রোগে আক্রান্ত হয়েছে, যে কলেরা, আমসয়, টাইফয়েড, পানিজনিত রোগে। এখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমবাগান থেকে শুরু করে গোলাখোলা আমাদের ইউনিয়ন যেগুলো আছে সব পানি ডুবে গেছে, কিন্তু এখান থেকে ট্রান পৌঁছাই দিয়েছে সরকারে। পানিটা রাস্তা ভরে গেছে, আমাদের কষ্ট হচ্ছে, পরীক্ষা দিতে পারতেছি না। গেল 24 ঘন্টায় বান্দরবানে বৃষ্টি হয়েছে বান্দরবনে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার এবং বান্দরবনে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার। এবং সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি কিন্তু যদি বলি যে মাতামুহুরী নদীর পানি সেটি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু সাঙ্গু নদীর পানি সেটি এখনও বিপদসীমার প্রায় 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আবারও যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে আবারও কিন্তু নতুন করে পানি বাড়ার একটি আশঙ্কায় আছেন স্থানীয় ও বানভাসীরা। বান্দরবন থেকে নিবিড় সাহা, স্টার নিউজ। চলে যাচ্ছি বান্দরবানের আরেক প্রতিনিধির কাছে, জানবো আরো বন্যার খবর। আকাশ, বান্দরবানে বন্যার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? আজকে যে সন্ধ্যা থেকে বিকাল নাগাদ থেকে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে, কিন্তু যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো পুরোটাই প্লাবিত হয়ে গেছে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বান্দরবান থেকে গৈলাখোলা সড়ক, ডুঙ্গিপাড়া এবং রোয়াজাপাড়া এলাকা অবস্থান করছে। আমি একটু আপনাকে দেখাতে চাই যে বান্দরবানের যে সদর উপজেলা যে রোয়াজাপাড়া এবং ডুঙ্গিপাড়া এলাকা রয়েছে এখানে কিন্তু পুরোটাই সবজি বাগান সব ডুবে গেছে। মূলত এই এরিয়াটা হচ্ছে, এলাকাটা হচ্ছে সবজির উৎপাদনের কারখানা বলা চলে, কিন্তু এই বন্যাতে সবজি ক্ষেত থেকে শুরু করে নানা রকম ফসলের জমি প্লাবিত হয়েছে, এখানকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এবং যেসব গ্রাম রয়েছে, যেসব এখানে পাহাড়ের যারা মানুষ বসবাস করে তাদের গ্রাম থেকে শুরু করে সবকিছু তার ডুবে গেছে। এর ফলে এখানকার মানুষ খুবই তারা ক্ষতিগ্রস্ত। তবে এখানকার যারা মানুষ জানিয়েছেন যে তাদেরকে এই পর্যন্ত কোনো ত্রাণ দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, কেননা যেহেতু এখানে পানি বেশি, প্রশাসন থেকে কেন ত্রাণ দেওয়া হচ্ছে না সেটিও তারা জানেন না। তবে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এই এলাকায় বললেই চলে। পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ করলা, শসা, লাউ বিভিন্ন চাষ হয় এখানে, কিন্তু এই ডুবে যাওয়ার পর থেকেই কৃষকদের যে ক্ষতি, সে ক্ষতি
কবে নাগাদ তারা পুষিয়ে উঠতে পারবে সেটা তারা নিজেও জানে না। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বান্দরবনের যে সাঙ্গু বিপদসীমা উপরে রয়েছে, সাঙ্গু পানি কিন্তু যে মাতামহরি সেটি কিন্তু বিপদসীমা নিচে চলে এসেছে। এর ফলে পানি কমতে শুরু করেছে, শহরের আর্মি পাড়াতে পানি কমতে শুরু করেছে এবং সাঙ্গু কিনারে যারা রয়েছে সেসব পানি কমতে শুরু করেছে। তবে এই যে সদর উপজেলা এখানে কিন্তু এখনো পানি কমেনি, পানি কমেনি, যার কারণে এখানকার যারা পাহাড়ি মানুষ স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু নৌকা দিয়ে পারাপার করছেন। মিথিলা, সব মিলিয়ে বলা চলে যদি এই পানি যদি না কমলে যে যে পানিবন্দী মানুষগুলো তাদের নানান সমস্যা পোহাতে হবে। এই ছিল মিথিলা, সব মিলিয়ে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ। বন্যা কবলিত এলাকার খবর আরও জানতে আমাদের আরও সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন রুকন উদ্দিন। রুকন, দুর্গত এলাকার পরিস্থিতি এখন জানাবেন। এর সাথে এনসিপির নেতাকর্মীরা কি এখনও সেই দুর্গত এলাকায় আছেন? মিথিলা, আমি সকাল 7টা থেকে একেবারে চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রামের বাইরে যে উপজেলাগুলো রয়েছে বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা এবং এখন আছে আমি সাতকানিয়া উপজেলায়। আমি ঘুরে যে চিত্রটা দেখেছি আসলে পানির যে তীব্রতা সেটি অনেকটা কমে এসেছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও কমেনি। ফলে মানুষের যে দৈনন্দিন কাজে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু রয়ে গেছে এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে, পাশাপাশি খাবারের পর্যাপ্ত সংকট রয়েছে। যেহেতু আমরা দেখেছি একেবারে সাতকানের যে কেউচি এলাকা রয়েছে সেখানে গিয়েছিলাম গতকালও, সেখান থেকে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন এবং গিয়ে উদ্ধার কাজ করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ত্রাণ বিতরণ করেছেন, কিন্তু যেই পরিমাণ ত্রাণ বিতরণের কথা, অর্থাৎ যে পরিমাণ মানুষ ভুক্তভোগী পানিবন্দী রয়েছে তাদের যে পরিমাণ ত্রাণের প্রয়োজন আর যারা বিতরণ করছেন সেটি আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পানিবাহিত একটি রোগের প্রকোপ দেখা দিয়েছে এবং আমরা যেমনটি বলছিলেন যে আমরা একটু আগেই আসলে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছিলেন আনোয়ারায়, সেখানে গিয়েছিলাম। তিনি সেখানেও আসলে আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় সেখানে আসলে তিনি ত্রাণ বিতরণ করেছিলেন। সেখানেও স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা বেড়িবাঁধের একটি অভিযোগ করেছেন। বেড়িবাঁধের কারণে আসলে তাদের সেই এলাকায় সেই অঞ্চলে কিন্তু প্লাবিত হয়েছে, সেই বিষয়টি বলছেন। একই রকম অভিযোগ কিন্তু আমরা সাতকানিয়াতেও পেয়েছি। সেখানেও রেল লাইন যেটি হয়েছে সেটির কারণেও এউচি এলাকায় কিন্তু পানির প্রকোপ দেখা দিয়েছে সেটি বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত সাতকানিয়ায় কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এবং আরেকজন এই বানের জলে অর্থাৎ 3 জনের মৃত্যু হয়েছে এবং আরেকজন হচ্ছে কিভাবে লাশ উদ্ধার করেছিলেন কিন্তু কিভাবে তিনি মৃত্যুবরণ করছেন সেটি কিন্তু নিশ্চিত নয়। আমি এখন যেখানটা আছি এই সাঙ্গু নদী থেকেই মূলত প্রাণীর যে স্রোত, পাহাড়ি ঢলের কারণে যে স্রোত সেটি কিন্তু বাড়ার কারণে আসলে এই যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। মিথিলা, ধন্যবাদ রুকন। সবশেষ যাচ্ছি খাগড়াছড়িতে, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, বন্যার পানি তো নামছে, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মিথিলা, ঠিক গতকাল থেকেই খাগড়াছড়ির যে মাইনি এবং চেঙ্গি নদীর পানি ছিল তীরবর্তী এলাকাতে, যে অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে যে তীরবর্তী এলাকাতে যে পানি যেভাবে প্রবাহিত হয়েছিল সেই পানি কিন্তু কমতে শুরু করেছিল এবং গতকালকে অনেকাংশেই পানি নেমে যাওয়ার ফলে কিন্তু যারা আশ্রয়কেন্দ্রে ছিল তারাও নেমে যাওয়ার একটি প্রক্রিয়া ছিল। অর্থাৎ গত কয়েকদিনের যে ভারী বর্ষণ ছিল সেই বর্ষণে অন্তত 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। অর্থাৎ গতকাল থেকেই আমরা যেমনটা দেখছি যে মানুষ ধীরে ধীরে সে আশ্রয়কেন্দ্রে ছাড়তে শুরু করছে এবং হচ্ছে যে সেখানে যারা ছিলেন আশ্রয়কেন্দ্রে যারা ছিলেন তারা কিন্তু তাদের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ি যখন পানি কমতে শুরু করে তারা কিন্তু সেই ঘরবাড়িতে তারা ফিরতে শুরু করে। পাশাপাশি আরেকটি বিষয় বলি যে অতিরিক্ত পানি হওয়ার ফলে অর্থাৎ পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার ফলে কিন্তু যে সড়ক যোগাযোগ অর্থাৎ দিঘিনালার সাথে যে লংগদুরি যে সড়ক যোগাযোগ
যোগাযোগ ছিল সেই সড়ক যোগাযোগ কিন্তু বন্ধ ছিল গত 5 দিন। অর্থাৎ আজ সকাল ঠিক 10টার পরে কিন্তু এই সড়কের পানি নেমে যাওয়ার ফলে কিন্তু যান চলাচল সেটি স্বাভাবিক ছিল। আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক এবং হচ্ছে যে বিভিন্ন জনপ্রতিনিধির পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই শুকনো খাবার স্যালাইন অন্যান্য যে বিষয়গুলো ছিল তারা কিন্তু সেগুলো অব্যাহত রেখেছিল। পাশাপাশি আমি একটা বিষয় আপনাকে বলে রাখি যে অর্থাৎ পানি নেমে গেলেও কিন্তু এখনও প্রায় 40টিরও কাছাকাছি পরিবার কিন্তু এখনও পানিবন্দী আছে, যারা আর হয়তো আজকে যদি ভারী কোনো বর্ষণ না হয় তাহলে রাতের মধ্যে পানি নেমে গেলে কিন্তু তারাও যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তারাও সেই 40 পরিবারও কিন্তু সেই আশ্রয়কেন্দ্রগুলোতে ফিরে যাবে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, অর্থাৎ এই যে ভারী বর্ষণের ফলে কিন্তু খাগড়াছড়িতে কৃষি, মৎস্য এবং গ্রামীণ সড়কে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেমনটা জেনেছি যে তারা সেই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা কিন্তু সেই তালিকা করছে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, খাগড়াছড়িতে ক্ষতি হয়েছিল। সব মিলিয়ে এ ছিল আমার কাছে আসলে সর্বশেষ। মিথিলা। ধন্যবাদ ডাক্তার। এছাড়া বন্যার পানি কমলেও কমছে না দুর্ভোগ। কক্সবাজারের চকরিয়া পেকুয়ার 2 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। তলিয়ে আছে 90টি আশ্রয় কেন্দ্র। তাই বাধ্য হয়ে রেললাইনের পাশেই বেঁচে থাকার সংগ্রাম করছেন বানভাসীরা। কক্সবাজারের চকরিয়ার বড়াইতলি এলাকার সুমি আক্তার। বন্যার পানিতে তলিয়ে গেছে যার বাড়িঘর। বানের পানি ভাসিয়ে নিয়েছে সবকিছু। তাই স্বামী সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন রেল লাইনে। গেল 4 দিন ধরে সুপেয় পানি আর খাবার সংকট। বাসস্থান হারিয়ে পরিবারটি এখন প্রায় দিশেহারা। দুয়ার ঢুকে গিয়ে জিনিসপাতি হয়রান হইয়ে তো বন্যার পানির কারণে আর বাড়ি থাই না পারি, রেল রাস্তার হাঁচার মাঝে বাসা বান্ধি থাকি। সুমি আক্তারের মতো এমন আরও শতাধিক পরিবার আশ্রয় হারিয়ে ঠাঁই নিয়েছেন রেল লাইনে। এদিকে 90টি আশ্রয় কেন্দ্রের বেশিরভাগই পানির নিচে। অতিরিক্ত পানির হারণে আর রেল রাস্তা তড়ে গিয়ে 4 দিন ধরে মনে করেন আর হাওয়া দাওয়া টাকা বেশি অসুবিধা আছি। গড় বাইলে বেশি কষ্ট হয় আর গড় সাল বরাবর পানি বেশি গিয়ে গরু চলে আর বাসিন্দারে রেল রাস্তা আর টাম্পু ডাকে বউ ভালো আর গরু চলে আশ্রয় লই মানে সার গড় বাড়ি বেগুন ডুবে গিয়ে গরু চল গিয়ে দান বেগুন ডুবে গিয়ে ফসা বেগুন পানি হাইয়ে। কমতে শুরু করেছে বন্যার পানি, ভেসে উঠছে বানের পানির ক্ষত। তবে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মানুষকে শুকনা খাবার কোথাও কোথাও আপনার খিচুড়ি রান্না করে, মোট কথায় মানুষের জন্য যা প্রয়োজন সেটা সব করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কক্সবাজার জেলায় আমরা 450 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা পেয়েছি। গেল 6 দিন ধরে টানা বর্ষণে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 69টি ইউনিয়নের প্রায় 2.5 লক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।